হ্যালো, শোনা যাচ্ছে? জীবন। তো আমরা হচ্ছে গেল-স্ট্যাকস ল পড়া শেষ করে আমরা হচ্ছে এই কম্বাইন ল পর্যন্ত পড়ছিলাম। এরপর আমরা আজকে পড়ব হচ্ছে অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল আমাদের টেম্পারেচার ফিক্সড হয়, টেম্পারেচার যদি আমাদের ফিক্সড হয় আর টেম্পারেচার আর হচ্ছে প্রেসার, প্রেসার টেম্পারেচার যদি আমাদের ফিক্সড হয়, দুটা প্যারামিটার আমাদের ফিক্সড হইলে আমাদের ভলিউম অকুপাইড বাই আ গ্যাস দ্যাট ইজ ভি, ভলিউম occupied by a gas that is V is proportional V is proportional to the mole number of gas n মানে V is proportional to n, V is equal to K into n, মানে হচ্ছে V by n is equal to constant K। মানে এখান থেকে আমরা আমাদের ফর্মুলা আছে V1 by n1 equal to V2 by n2 dot dot dot। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় আমাদের, ধরো একটা সার্টেন প্রেসার, হ্যাঁ এই জিনিসটা তো ভি ইজ প্রপোর্শনাল টু এন তো আমরা বলতেইছি, ঠিক আছে? এটা অ্যাভোগাড্রোস ল, বাট এটা এক্সাক্ট মিনিংটা কি এটা যদি আমরা না বুঝি তাহলে আসলে এটার মানেটা হইতেছে যে, ধরো আমার একটা টেম্পারেচার, টেম্পারেচার একই টেম্পারেচার মানে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, হ্যাঁ এই কন্ডিশনে আমার 5 মোল, আচ্ছা এটা 25 না 30 বলি তাহলে স্ট্যান্ডার্ডাইজ হবে না, 30 ডিগ্রি সেলসিয়াস আমার 5 মোল হাইড্রোজেনের ভলিউম বললাম 4 লিটার। এটা কথার কথা, হ্যাঁ মানে এটা এক্সাক্ট ভ্যালু না, বাট আমি বলতেছি, হ্যাঁ জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য। সো আমার 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এন্ড 1 atm প্রেসারে 5 মোল হাইড্রোজেনের ভলিউম 4 লিটার। আমি যদি সেম অ্যামাউন্ট 5 মোল বাট অফ এ ডিফারেন্ট গ্যাস দ্যাট ইজ অক্সিজেন বলি, তারও ভলিউম এই একই কন্ডিশনে 4 লিটারই হবে, 5 লিটার বা 10 লিটার হবে না। আমি যদি 5 মোল অন্য কোনো গ্যাস জিরন বলি, জিরন অবশ্য আইডিয়াল গ্যাস না, জিরন নিয়ে আলাপ করবো না, কিন্তু ধরো লেটস কনসিডার হিলিয়াম 4 লিটার সেম। সো ডাজেন্ট ম্যাটার হোয়াট গ্যাস উই আর টকিং অ্যাবাউট, আমাদের যদি আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচার এন্ড প্রেসারে একটা ভলিউম, নির্দিষ্ট একটা ভলিউম গ্যাসের মোল নাম্বার কনস্ট্যান্ট হবে, বা নির্দিষ্ট মোল সংখ্যক, নির্দিষ্ট মোল নাম্বার অফ গ্যাসের ভলিউম কনস্ট্যান্ট হবে। সেটা কোন গ্যাস, গ্যাসটার মলিকুলার ম্যাস কি বা গ্যাসটার আইডেন্টিটি কি, সেটা হাইড্রোজেন না, অক্সিজেন না, হিলিয়াম না, নাইট্রোজেন, যা আসতেছে না। বুঝা গেছে? এটাই হচ্ছে এই লটার মেইন টেক অ্যাওয়ে। তো আমরা আগে একটা জিনিস পড়ে আসি, স্ট্যান্ডার্ড মোলার ভলিউম, মোলার গ্যাস ভলিউম অ্যাট এসটিপি। এসটিপিতে আমাদের মোলার গ্যাস ভলিউম হচ্ছে 22.41414 লিটার। এটা হাইড্রোজেনের জন্য তা, অক্সিজেনের জন্য তা, নন হাইড্রোজেনের জন্য তা, ফ্লোরিন, হোয়াট এভার গ্যাস উই আর টকিং অ্যাবাউট, এক্স্যাক্টলি সেম। সো এসটিপিতে আমার ভ্যালুটা এরকম, আর এটিপিতে আমাদের ভ্যালুটা হচ্ছে কত, 24.789 লিটার। বুঝা গেছে? আচ্ছা, এরপর আমরা এসটিপি তে হ্যাঁ কত লিখেছেন? 22.414। হয়েছে, তোমাদের লেখা টাকা হয়েছে? জি।
ওকে, সো এই ল থেকে আমরা এতটুকুই জানবো, এর চেয়ে বেশি কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি নাই। এরপরে আমরা যাব গ্রাহামস লতে, গ্রাহামস ল অফ ডিফিউশন এন্ড এফিউশন। বাট সেটার আগে আমরা একটা ব্যাকড্রপ জেনে নিব, সেটা হচ্ছে ডিফিউশন আর ইফিউশন এই দুটার মাঝখানে পার্থক্য কি বা সিমিলারিটিস কি বা কোনটা কি, তোমরা কি কিছু জানো? ডিফিউশন ভার্সেস ইফিউশন। জানি তো ভাই, হ্যাঁ, জানি তো। কি ন্যারো বলো? টিউব থেকে হইলে ইফিউশন, আর ডিফিউশন? ডিফিউশন হইলো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাওয়া। আচ্ছা, সো ডিফিউশন হচ্ছে spontaneous spreading of particles from high concentration to low concentration in available space in all directions even against gravity। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে ডিফিউশন হচ্ছে spontaneous spreading out of particles from high concentration to lower concentration in available space in all directions even against gravity। ঠিক আছে, আর এফিউশন হচ্ছে র্যাপিড কামিং আউট অফ গ্যাস মলিকিউলস থ্রু a small hole in presence of pressure difference। rapid coming out of gas molecules through a small hole in pressure difference। হ্যাঁ, সো এখানে মেইন ইয়েটা এখানে আচ্ছা, ডিফিউশন এন্ড ইনফিউশনের ডিফারেন্সটা আসে, সো এটা আমার কাছে নোট করা আছে, তোমরা নোটটা দেখে নিও। বাট মেইন যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলাপ করবো সেটা হচ্ছে যে ডিফিউশন হচ্ছে ইট হ্যাপেন্স ইন অল ডিরেকশনস। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ইট হ্যাপেন্স ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। ঠিক আছে, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে হয়, কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকলে ডিফিউশন হবে, আদারওয়াইজ হবে না। আর ইট হ্যাপেন্স ইন অল অ্যাভেলেবল স্পেস, অল অ্যাভেলেবল ডিরেকশনে, সব ডিরেকশনে হয়। আর এফিউশন হচ্ছে ইট হ্যাপেন্স টু স্মল হোল, একটা ছিদ্রের প্রয়োজন এফিউশনের জন্য। আর এটার জন্য আমাদের প্রেশারের ডিফারেন্স প্রয়োজন, মানে এটা হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাবে। বিষয়টা ক্লিয়ার? জি। ইফিউশন কি ভাই অনলি গ্যাসের ক্ষেত্রে হয় না? ইয়েস, মানে তুমি কোনো লিকুইড দেখছো যে, আচ্ছা লিকুইড, না লিকুইডের ক্ষেত্রে হইতে পারে, লিকুইডের ক্ষেত্রেও হতে, র্যাপিড কামিং আউট অফ গ্যাস মলিকিউল থ্রু এ স্মল হোল ইন প্রেসার ডিফারেন্স। আমরা ইফিউশনের আলাপটা ডিফিউশনের আলাপটা দুইটাই গ্যাসের জন্যই করি। ঠিক আছে, আমরা লিকুইডের জন্য লিকুইডে সিমিলার জিনিসপাতি দেখায়, বাট ওগুলোকে আমরা এই নামে চিনি না, ওটার জন্য অন্য নাম আছে। বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, আর আর আরেকটা মেইন কথা হচ্ছে যে আমরা এই পর্যন্ত যা আলাপ করছি সব হচ্ছে আমাদের গ্যাসের জন্য, যতগুলো ল আলাপ করছি সব গ্যাস আইডিয়াল গ্যাসের জন্য। হ্যাঁ, আমরা ইয়ের জন্য আলাপ করি নাই, কোনো ন্যাচারাল কি বলে রিয়েল গ্যাসের জন্য বা কোনো লিকুইড বা সলিডের জন্য আলাপই করি নাই। সো আমরা আমাদের চিন্তা ভাবনার লিমিটেশনটা আইডিয়াল গ্যাস পর্যন্তই রাখবো। আচ্ছা, আগে একটা কথা জিজ্ঞেস করুন, তোমায় কালকে বাসায় আসতে পারবা? আমি তো আসবো ভাই। আমিও পারবো। কখন? আসলে কখন? ফ্রি আছি ভাই, আজকে কোনো সময় পাই না। ও, কালকে তো ফ্রাইডে, সকালের দিকে।
সকাল কখন? সকাল আচ্ছা জুম্মার পর পর ধরো 2টা এই 2টার একটু পরে নিলে পারবো আর কি, একটু সময় লাগবে। ওই তো মানে জুম্মার পরের টাইমটাতে আর কি। ঠিক আছে, পারবো। ওকে। হুম। সো এখন আমরা ডিফিউশন মোটামুটি যেহেতু জানি, আমরা এখন গ্রাহামস লটা পড়তে পারবো। গ্রাহামস ল ইজ অ্যাবাউট ডিফিউশন, গ্রাহামস ল অফ ডিফিউশন। সো আমাদের যদি প্রেশার অ্যান্ড টেম্পারেচার কনস্ট্যান্ট থেকে থাকে, প্রেশার অ্যান্ড টেম্পারেচার কনস্ট্যান্ট, দ্য রেট অফ ডিফিউশন অফ এ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ ইটস ডেন্সিটি। সো এই শর্টে এরকম রেট অফ diffusion of a gas is inversely proportional to square root, খুব সাবধান এখানে, হ্যাঁ, inversely proportional to square root of its density. বিষয়টা কি ক্লিয়ার? জি জি ভাইয়া। Okay, so rate of diffusion R is proportional to root over density D, যেখানে আমাদের টেম্পারেচার এন্ড প্রেসার এর আমরা কনস্ট্যান্ট রাখছি। So R is equal to K into 1 by root D. এভাবে বলতে পারি। এখান থেকে একটা ছোট্ট ডেরিভেশন আছে। তো ধরলাম যে আমাদের R1 is the rate of diffusion of gas with D1 density, ঠিক আছে? R1 হচ্ছে একটা গ্যাসের রেট অফ ডিফিউশন যার density হচ্ছে D1, and R2 is the same for a gas with density D2. তো আমরা গ্রাহামস ল অফ ডিফিউশন থেকে বলতে পারি কি, R1 into 1 by root D1 and R2 is equal to K into 1 by root D2, তাই কি না? জি। ডিভাইড করে দেই D1, R1 by R2 equal to K into 1 by root D1 by K into 1 by root D2 over D1. R1 by R2 equal to root over D2 by D1. আচ্ছা, তো এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা অঙ্ক করতে গেলে কাজে লাগে, যে রেট অফ ডিফিউশন R1 দুইটা গ্যাসের জন্য R1 by R2 হয়ে থাকলে তাদের ডেনসিটি হচ্ছে root over D2 by D1, এখান থেকে আমরা ডেনসিটি বের করতে পারি। এই গেল একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে D1 ডেনসিটি কি মাস m1 ডিভাইডেড বাই v1, and D2 হচ্ছে কি আমাদের m2 ডিভাইডেড বাই v2, মানে মাস ডিভাইডেড বাই ভলিউম। তো এখন আমরা যদি কনসিডার করি যে m হচ্ছে অ্যাকচুয়ালি 1 মোলের মাস, তার মানে এটা হচ্ছে কি হয়ে যাবে আমাদের, এটা মোলার মাস m1 and m2 মোলার মাস হয়ে যাবে, and v1 and v2 হয়ে যাবে আমাদের মোলার ভলিউম। তাহলে আমরা বলতে পারবো R1 by R2 is equal to root over m1 by v1 by m2 by v2, মানে হচ্ছে এটা, এখন আমরা এখান থেকে আরো বলতে পারি m1 by m2 into v2 by v1। আমরা জানি কি মোলার ভলিউম ফর পার্টিকুলার ভ্যালুস অফ প্রেসার এন্ড টেম্পারেচার হচ্ছে সেম, সো v1 v2 কাটা, R1 by R2 is equal to root over m1 by m2। সো উল্টা লিখছি না, এটা m2 v2, এটা 1 and এটা হবে 1, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, এখানে আমরা পাবো 2 and 1। সো আলটিমেটলি আমাদের ওয়ার্কিং ফর্মুলা বা যেটাতে আমরা কাজ করব সেই ফর্মুলাটা দাঁড়ায় R1 by R2 equal to root over D2 by D1 equal to root over M2 by M1।
বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, এই হইল আমাদের গ্রাহামস ল অফ ডিফিউশন। এই পর্যন্ত কি তোলা হয়েছে তোমাদের? জি ভাইয়া। ওকে, ভালো কথা। এই চ্যাপ্টার থেকে কি খালি ভাইয়া ম্যাথই আসবে? ম্যাথ আসবে আর হচ্ছে থিওরি আসবে। থিওরি হচ্ছে দুইটা ধরা বাঁধা প্রশ্ন আছে রিয়েল গ্যাসের। আমরা তো এখন আইডিয়াল গ্যাস পড়তেছি, আইডিয়াল গ্যাসের পার্টটা শেষ হইতে আজকের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপর অঙ্ক করা লাগবে অবশ্য, বাট এটা শেষ করার পর থিওরিটিক্যাল আরেকটা পার্ট হচ্ছে রিয়েল গ্যাসের পার্ট। রিয়েল গ্যাসের থেকে দুইটা প্রশ্ন আসে খালি। একটা হচ্ছে যে রিয়েল গ্যাসের এখন বুঝতেছো না হয়তো, বাট রিয়েল গ্যাস থেকে দুইটা প্রশ্ন আসে। একটা হচ্ছে রিয়েল গ্যাসের ডিভিয়েশন বলতে একটা ব্যাপার আছে, আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসের ডিভিয়েশন একটা ইয়ে আছে, ওখান থেকে দুইটা প্রশ্ন আসে। হ্যাঁ, তো দ্যাটস অল দ্যাট ইজ দেয়ার টু ইট। বুঝা গেছে? জি ভাইয়া। তো ওই প্রশ্নটা আর কি টপিকটা অবশ্যই বুঝতে হবে, বুঝার পর প্রশ্নগুলো ভালোভাবে নোট করবো, না তোমার ঠাড়া মুখস্থ লিখে দিয়ে আসবে। That's it. দুইটা মিনিট দাও, আমরা আবার পরের পার্টে যাইতেছি। ওকে, এখন পরের অংশে যাব। আচ্ছা, তো পরের পার্টটা হচ্ছে যাচ্ছে আমরা এখন এতক্ষণ পড়লাম যে রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার দ্য ডেনসিটি। কিন্তু এখন রেট অফ ডিফিউশন বলতে এক্স্যাক্টলি আমরা কি মিন করতেছি? হ্যাঁ, সো রেট অফ ডিফিউশন বলতে আমরা দুইটা জিনিসের একটা জিনিস মিন করতেছি। আচ্ছা, তোমার মনে আছে
নাইনটিনে থাকতে একটা জিনিস পড়ছিল এরকম একটা টিউব, মনে আছে? টিউবের এক পাশে তুলার মধ্যে মনে হয় HCl, আর এই পাশের তুলার মধ্যে আর একটা কি জানি মনে হয় কি জানি একটা ছিল, ক্লোরিন বা এরকম কিছু একটা, হাইড্রোজেন না ক্লোরিন এমন কিছু একটা ছিল। জি ভাইয়া, ক্লাউড ফর্ম করতে হ্যাঁ, পারছে। পরে হচ্ছে এরা মাঝখানে যে একটা ক্লাউড ফর্ম, আচ্ছা হাইড্রোজেন এন্ড ক্লোরিন দেন মাঝখানে যে HCl ফর্ম করতো, এরকম এরকম কিছু একটা ছিল আর কি, মনে আছে? জি ভাইয়া। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে, এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে, আমরা এক্স্যাক্ট সেম জিনিসটা নিয়ে আলাপ করতেছি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে রেট অফ ডিফিউশন বলতে আমরা দুইটা জিনিসে একটা জিনিস বুঝি, either of two things, একটা হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই টাইম, আরেকটা হচ্ছে আমাদের ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। সো ভলিউম ডিভাইডেড বাই টাইম বলতে আমি বোঝাচ্ছি যে ধরো একটা কন্টেইনার মধ্যে আমার কিছু গ্যাস রাখা যেটা উবে যাইতে পারে, ধরো আমার এখানে HCl রাখা, HCl উবে যেতে পারে খোলা রাখলে, তো এটা হচ্ছে এরকম করে বাইরের দিকে বের হয়ে চলে যাচ্ছে, তাই না? তো ধরো প্রত্যেক পার সেকেন্ডে আমার 0.3 মিলিমিটার কিউব পরিমাণের গ্যাস বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার রেট অফ ডিফিউশন ইন টার্মস অফ ভলিউম পার ইউনিট টাইম। মানে প্রত্যেক সেকেন্ডে কত পরিমাণ, কত কত ভলিউমের কি বলে গ্যাস আমার বের হয়ে যাচ্ছে, বুঝে গেছে? জি আর আর হচ্ছে ডিসটেন্স বাই টাইম বলতে বোঝাচ্ছি যে টিউবের এক এন্ডে আমি এখানে ধরো এই হাইড্রোজেনের একটা তুলা রাখলাম, এই এন্ডে আমি ধরো ক্লোরিনের একটা তুলা রাখলাম, সেখান থেকে আমার হাইড্রোজেন এখান থেকে ডিফিউজ করবে, তাই না? তো ধরো আমি এটা ধরার পরে আমি 5 সেকেন্ড পরে ধরো আমার ক্লাউডটা পাইলাম এই জায়গায়, এই ছেলে ক্লাউডটা এখানে পাইছি। তো 5 সেকেন্ড টাইম লাগছে, 5 সেকেন্ডে হাইড্রোজেন ট্রাভেল করছে হচ্ছে কত লাগছে 0.3 মিটার, এনও ট্রাভেল করছে সামথিং লাইক 0.2 মিটার, সব অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সো হাইড্রোজেনের জন্য আমার ডিফিউশন রেটটা কি কত হবে, আর বা ডিফিউশন রেট ইজ ইকুয়াল টু 0.3 মিটার বাই 5 সেকেন্ড, সো মানে 0.3/5 মিটার পার সেকেন্ড, এরকম একটা ভ্যালু, ঠিক আছে? So this is rate of diffusion in terms of কি বলে এটাকে, ডিসটেন্স বাই টাইম, বুঝা গেছে? জি জি ভাইয়া। এখন আমরা জিনিসটা একটা প্র্যাকটিক্যাল আলাপ করব, সেটা হচ্ছে যে আমরা দেখে আসছি কি আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ডি, এখান থেকে আমরা এট দ্য সেম টাইম এটাও পাইছি আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট এম। এম ইজ ফর হোয়াট? মোলার ভলিউম, বা মলিকিউলার ভলিউম, তাই তো? তার মানে যেই গ্যাসটার মলিকিউলার ভলিউম বেশি তার রেট অফ ডিফিউশন কম, এন্ড দ্য আদার ওয়ে রাউন্ড, তাই না? যার মলিকিউলার ভলিউম বেশি, হ্যাঁ মোলার ভলিউম বা মলিকিউলার ভলিউম যার বেশি, তার বেশি, তার হচ্ছে কি বলে এটাকে, তার রেট অফ ডিফিউশন কম। সো জি বিষয়টা তো আমাদের মলিকিউলার ম্যাস বেশি হইলে আমাদের রেট অফ ডিফিউশন কমে যাবে। সো আমরা এখান থেকে এই একটা গ্রেডেশন করতে পারি, হাইড্রোজেন হিলিয়াম CH4 NH3 NO2 CO2 C2H6 এটা O2, হ্যাঁ এখানে এর মধ্যে এরপর আছে HCl দিয়ে দেই, এরপর আর কিছু নাই ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের মলিকিউলার মাস কত? 2, হিলিয়াম 7, মিথেন 16, এটা 17, এটা 28, এটাও 28, এটা হচ্ছে 30, 32, অক্সিজেন এন্ড 31.5। তো অবশ্যই আমার রেট অফ ডিফিউশন যদি আলাপ করি, যার সবচেয়ে কম ম্যাস তার সবচেয়ে বেশি রেট অফ ডিফিউশন, তো আমার গ্রেডেশনটা এরকম হবে দেখতে, বুঝা গেছে? জি জি ভাইয়া। আচ্ছা, এখন আমি চাই তোমাদের একটা প্রশ্ন এখান থেকে আসুক, এই পুরো জিনিসটাতে একটা কনফিউশন অবশ্যই হওয়া উচিত। আমি চাই তোমরা নিজে জিনিসটা একবার খেয়াল করো, কনফিউজ হও, দেন আমাকে কোশ্চেন করো যে ভাই এটা এটা এখানে আসলে কেমনে ঘটলো ঘটনাটা। কার্বন ডাই অক্সাইডের ম্যাস হয় 28 কি হয়?
কার্বন ডাই অক্সাইডের ম্যাস 28 না? 24 হওয়ার কথা। দাঁড়াও, কার্বন ডাই অক্সাইড, দাঁড়াও, কার্বনের হচ্ছে 6 2 12, আর অক্সিজেন হচ্ছে 8, অক্সিজেন হচ্ছে 32। হুম, আচ্ছা ভালো কথা বলছো তো। HCl এরও ভাই 35.5, কোনটা কোনটা? HCl 36.5 হওয়ার কথা HCl। দাঁড়াও একটা মিনিট। আচ্ছা ওইটা ভুল লিখছি, কিন্তু কার্বন ডাই অক্সাইডের জন্য একটা মিনিট। হুম, একটা সেকেন্ড দাও। হ্যাঁ, 32 আর হচ্ছে ওয়েট ওয়েট ওয়েট, কিছু একটা সমস্যা আছে। ও, হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হওয়ার এটা ইয়ে না, এটা হচ্ছে 6 2, কার্বনের জন্য হচ্ছে 12, আর এটা হচ্ছে 8 2 16 ইন্টু 2, 12 + 32 44 আসবে অ্যাকচুয়ালি স্যার। এখানে এটা ভুল হয়েছে 44। গ্রেডেশনটা চেঞ্জ হয়ে যায়। 2 4, এখানে হচ্ছে নাইট্রোজেন 14, 15 16 17, 2 28। আচ্ছা গ্রেডেশনের সাথে একটা সমস্যা আছে, বাট আমরা জাস্ট এই পর্যন্ত আপাতত জানি, ঠিক আছে? এতটুকু আমরা কনসিডার করি, এই পর্যন্ত আমরা দেখতেছি। আমাদের যতক্ষণ আমাদের ম্যাচটা বাড়ছে, ম্যাচ যত বাড়ছে আমাদের আমাদের রেট অফ ডিফারেন্স তত কমছে, ঠিক আছে? মেইন টেক অ্যাওয়ে এটা। এন্ড যেটা নিয়ে আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে নাইট্রোজেন আর কার্বন ডাই অক্সাইডের একটা এক্সেপশন কেস আছে, বাট একটা জিনিস মিলতেছে না, আমি একটু চেক করে তোমাকে পরে বলবো না, ঠিক আছে? বাট এই পর্যন্ত এটাই হচ্ছে কেস। ওকে, আমরা এখন একটা প্রবলেম সলভ করি। এটা তো হবে না।
Mhm. Hmm. Okay. Point 5 gram sulfide has volume 8.235 decimeter cube. Find ওকে এটা বাইট করো আচ্ছা আদনান ঠিক হয়েছে
আমি আচ্ছা করো। ওই সেভেন হচ্ছে কত আসছে? 31.89 মিটার কিউব। ইয়ার কত আসছে? 6.36. আচ্ছা, তো কেমনে করছো? হ্যাঁ, অ্যাভোগাড্রোস ইউজুয়ালি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে 12.5 গ্রাম H2S মানে কি? কত মোল?
0.368. 0.368 দাঁড়াও একটা second। আচ্ছা, তো সালফার হচ্ছে 32 প্লাস 2 মানে 34, সো 12.5 গ্রাম মানে হচ্ছে 12.5 ওভার 34 এত মোল। এটা ভাগ দিয়ে কত আসে বললা? 0.368. 368 এত মোল। জি ভাই। 8.236 এত মোল। কার্বনেট এত ডেসিমিটার কিউব। সো এখান থেকে আমরা তাহলে 1 মোলারটা বাইর করতে পারা উচিত না? আহ, n equal to n, so n1 by n2, v1 by n1 equal to v2 by n2। হ্যাঁ ঠিক আছে। সো 1 মোল হবে হচ্ছে 8.236 by 0.368 ডেসিমিটার কিউব। কত আসে এখানে? 0.284. 0.284 এত ডেসিমিটার কিউব। পরে এটাকে হচ্ছে ওই, সো আলটিমেটলি এটা হচ্ছে কি হলো? হ্যাঁ, given particular temperature and pressure conditions. So this is also the volume of 1 mole of carbon dioxide as well. তো আমার কত এখানে 0.288 মোল কার্বন ডাইঅক্সাইড দেওয়া, সো 0.288 ইনটু 0.234 এত এত ডেসিমিটার কিউব হচ্ছে আমার গিভেন যেই ম্যাসটা যে ভলিউমটা দেওয়া কার্বন ডাইঅক্সাইডের তার কি বলবেন যে অ্যামাউন্টটা দেওয়া তার ভলিউম। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করে কত আসে? 6.36 আসলে। মিলছে সবার? জি ভাই, 6.36. ওকে, তাহলে মিলছে। ওকে, তাহলে এই পর্যন্ত আসলাম। আচ্ছা, সো আমি এতক্ষণ একটু আগে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি একটা ছোট জিনিস আমি ভুল করছি। সেটা হচ্ছে এটা কার্বন ডাই অক্সাইডের জন্য আমরা বলতেছি না, এটা আমরা বলতেছি হচ্ছে কার্বন মনোক্সাইডের জন্য। কার্বন মনোক্সাইডের ম্যাস 28 এন্ড এটা 36 বা 35.5। হ্যাঁ, এটা আমার ভুল হয়েছিল এন্ড এখানেও ভুল হয়েছিল, বাট অন্য একটা। সো এখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখো, নাইট্রোজেনের ম্যাসও 28 আর কার্বন মনোক্সাইডের ম্যাসও 28, তাই না? জি ভাই। তাহলে কার ইয়েটা বেশি হবে এখানে, কার এই ডিফিউজ রেট অফ ডিফিউশনটা বেশি হবে? কেমনে বুঝবো? এই ক্ষেত্রে আমার দেখবো যে যার লোয়ার দ্য ইন্টার হ্যাঁ মোলার কি ম্যাথ বললা? সামথিং মেবি। আমি বলছি মোলার ম্যাথ দিয়ে আই গেস। না, মোলার ম্যাসই তো সমান, তখন আমি কই যাব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হচ্ছে এটা যে লোয়ার, যার কিনা লোয়ার তার হচ্ছে যে ডিফিউশন রেট কম। ঠিক আছে, সরি মানে বাইন্ডিং কম, ইজিলি স্প্রেড আউট করতে পারবে, সো তার ডিফিউশন রেট আরো বেশি হবে।
তো নাইট্রোজেনের মধ্যে আবার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কি আছে? ভ্যান ডার ওয়ালস ফোর্স, এর জন্য ওর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কম এন্ড আলটিমেটলি রেট হইছে অনেক বেশি। হ্যালো, জি ভাই বুঝছি। ও সেটার মধ্যে নাইট্রোজেনের রেট অফ ডিফিউশন বেশি। এরপরে হচ্ছে আমরা যা নতুন একটা ল দেখা দিই সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার ল। পার্শিয়াল প্রেসার এন্ড ডালটনস ল। তোমাদের কি পার্শিয়াল প্রেসার নিয়ে কোনো আইডিয়া আছে? জি ভাই আছে তো। পার্শিয়াল প্রেসার কাকে বলে? আহ, কি বলে, টোটাল মোল নাম্বার বাই প্রেশার না, টোটাল প্রেশার। টোটাল স্পেসিফিক ম্যাচ বাই না, স্পেসিফিক ম্যাচ বাই টোটাল প্রেশার মনে হয়। বুঝছি। এখন শোনো আমি বলি, পার্শিয়াল প্রেসার ল হচ্ছে, ধরো আমার কাছে একটা কন্টেন্ট নাইট্রোজেন 4 মোল অক্সিজেন রাখা, হ্যাঁ। সো এক্ষেত্রে আমার টোটাল মোল কত? 5 প্লাস 3 4 5 6 7 8 9 12 মোল, তাই না? এন্ড এর মধ্যে অবশ্যই এটা সিল করা, কিন্তু কোনো গ্যাস বের হতে পারে না। 12 মোল, 12 মোল হইলে ধরো আম, 144 প্যাসকেল, অনেক প্রেসার, ঠিক আছে। তো এর মধ্যে আচ্ছা 144 বেশি, 60 প্যাসকেল বলে, 60 প্যাসকেল। তো প্রেসার অফ যদি বলি, ইন দ্যাট would be total number of mole, টোটাল নাম্বার অফ মোলস, উপরে থাকবে হচ্ছে নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন টাইমস টোটাল প্রেসার। মানে হচ্ছে হাইড্রোজেনের মোল নাম্বার কত এখানে? 5 ওভার টোটাল নাম্বার অফ মোল 60 টাইমস টোটাল প্রেসার। টোটাল প্রেসার হচ্ছে কত দাও এখানে? এটা 12 আর এখানে 60, ঠিক আছে। সো 5, না যাই হোক, 5 30, 300 ভাগ 12 এমন কিছু একটা আসে। সো মেইন কথা হচ্ছে যে পার্শিয়াল প্রেসার হচ্ছে নিজের মোল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস টাইমস টোটাল প্রেসার। আর এই যে নিজের মোল বাই টোটাল মোল, এই পার্টটাকে আমরা বলে থাকি হচ্ছে মোলার ফ্র্যাকশন বা মোল ফ্র্যাকশন। বুঝা গেছে? জি ভাই। হ্যাঁ, ওকে। আদনান বুঝতে পারতেছো? জি ভাই। তো এখন আমরা বলি যে ডালটনস ল কাকে বলে। ডালটনস ল আমাদেরকে কি বলে? Dalton's law আমাদেরকে বলে যে in a mixture of unreacting gases the total pressure is the sum of the partial pressure of the individual gases. In a mixture of unreacting gases pressure is the sum of the partial pressures of the individual gases. তার মানে এরকম একটা মিক্সচার আমি আবার যদি আলাপ করি, হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেনের মিক্সচার, কোনোটা কারোর সাথে রিয়াক্ট করে না। খুবই ইম্পর্টেন্ট কথা, আনরিয়াক্টিং গ্যাসেস, হ্যাঁ। সো এদের ইন্ডিভিজুয়ালি ধরো আমার পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন 5, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন 3
প্যাসকেল পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আমাদের 12 প্যাসকেল, অনেকখানি অক্সিজেন আছে। তো আমার টোটাল প্রেসার অফ মিক্সচার plus pressure of matter plus partial pressure of oxygen, which is 5 plus 3 plus 12 5 6 7 8 sorry, পুরো মিক্সচারটা টোটাল প্রেসার হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্যাসগুলো যে পার্শিয়াল প্রেসার তাদের নেট সাম। বুঝে গেছে? জি ভাইয়া বুঝছি। ওকে ওকে, ঠিক আছে তাহলে। বাকি অর্ধেকের যে পার্টটা আছে ওটা আমরা এক ক্লাসে শেষ করে দিতে পারবো, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। জি হ্যাঁ। কার কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। বলো। আচ্ছা, বলো।